ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো এখানে একটা রেখাচিত্র দিয়েছে, বলছে গ্রস্ত উপত্যকা ভূমিরূপটি সৃষ্টি হয়েছে। গ্রস্ত উপত্যকা বলেছে, এটা হলো স্তূপ পর্বত এটা, আর বি ড্যাশটা হচ্ছে গ্রস্ত উপত্যকা, তাই ডি এর দাগের অংশটা। 2 বলেছে মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো নদীগুলি যে নামে পরিচিত তা হলো নিত্যবহ নদী। 3 সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে তা হলো চুনাপাথর। 4 ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় যে নদীতে তা হলো জামবেসি নদী, জামবেজি আর কি। ওই ভি গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত তা হলো হারমাটান। 2 এর রায়তে দিয়েছে হিমালয়ের কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে কোন মালভূমি অবস্থিত? তিব্বত মালভূমি অবস্থিত। 2 শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাত কি নামে পরিচিত? ক্যানিয়ন নামে পরিচিত। 3 দিয়েছে তুমি একটা জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করলে, দেখলে মাটিটা দলা না পেকে ঝুড়ো হয়ে পড়ে গেল, এটা কি ধরনের মাটি? বেলে মাটি। কাদার ভাগটা বেশি থাকলে তবে সেটা মানে দলা পাকানো যায়, তো এটা ঝুড়ো হয়ে পড়ে গেছে মানে বাড়ির ভাগ বেশি আছে। 4 সাহারা মরুভূমিতে কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসাবে কাজ করে? তুয়ারেগ। 5 আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? ভেল্ট। আচ্ছা 3 আছে, আইতে আছে লোয়ের সমভূমি কাকে বলে? এটা তোমাদের বইয়ের 41 পৃষ্ঠাতে রয়েছে। লিখবে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে তাকে লোয়ের সমভূমি বলে। এভাবে গভী মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ে সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে। অথবাতে আছে নদীদ্বীপ কাকে বলে? এটা রায়মার্টিন থেকে দিচ্ছে, 131 পাতায় আছে। এবারে এটা আমাদের রয়েছে 2 নম্বরে, তো কাকে বলে এটা লিখবে যে সমভূমি প্রবাহে নদী সঞ্চয় কার্যের মাধ্যমে গড়ে ওঠা একটা বিশেষ ভূমিরূপ হলো নদী দ্বীপ। এর গড়ে ওঠার কারণ হচ্ছে, এবার এই পয়েন্টগুলো শুধু দিয়ে দেবে, অতি স্বল্প ভূমিঢাল, অধিক নদীবাহিত বোঝা আর সঞ্চয় কাজের প্রাধান্য। নদী চরগুলি সাধারণত জোয়ারের সময় ডুবে যায়, ভাটার সময় জেগে ওঠে। নদী চরগুলিতে আরও পল্লল রাশি সঞ্চিত হতে থাকে এবং এক সময় তা নদীর বুকে জেগে উঠে দ্বীপে পরিণত হয়। তখন দ্বীপগুলি আর জোয়ারের জলে ডুবে যায় না, এগুলিকে নদীদ্বীপ বলা হয়। যেমন ব্রহ্মপুত্র নদের মাজুলি ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ, আর হুগলি নদীর নয়াচর এখন মিন দ্বীপে পরিণত হয়েছে। 2 আছে আগ্নেয়শিলা দুটি বৈশিষ্ট্য লেখো, এটা রায়মার্টিন থেকে দিচ্ছে, 162 পৃষ্ঠায় রয়েছে। আচ্ছা আগ্নেয়শিলার বৈশিষ্ট্য একটা হচ্ছে এটা প্রাথমিক শিলা, পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে বলে আগ্নেয়শিলাকে প্রাথমিক শিলা বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে 2 হচ্ছে কেলাসযুক্ত শিলা, এই শিলা কেলাসিত এবং স্ফটিকযুক্ত হয়। এছাড়া রাসায়নিক ধর্ম, এই শিলা আম্লিক ও ক্ষারীয় উভয় প্রকৃতির হয়, কঠিন ও ভারী হওয়ায় সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। তো যে কোনো 2টো বৈশিষ্ট্য বলেছে দিয়ে দেবে। অথবাতে দিয়েছে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন? তো এটা আমার কাছে একটা পুরনো রায়মার্টিন সহায়িকা ছিল, তো সেখানে সুন্দর করে গুছিয়ে আছে বলে আমি সেখান থেকে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে একটু লিখে নেবে। এই যে মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন? আফ্রিকা প্রধানত উষ্ণমণ্ডলের মহাদেশ হলেও উচ্চতার কারণে দক্ষিণ পূর্বাংশের উচ্চভূমি উপদ্বীপ ও পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ু বিরাজ করে। সাধারণভাবে দেখা যায় প্রতি 1000 মিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ সারা বছর বরফে ঢাকা থাকে। 4 আসি, 4 আয়তে দিয়েছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো, এটাও আমি পুরনো ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, নদী মোহনায় বদ্বীপ গঠনের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশগুলো হচ্ছে, 1 হলো মোহনায় নদীর অবক্ষেপণের হার সমুদ্র স্রোতের অপসারণের হারের তুলনায় বেশি হওয়া প্রয়োজন। 2 নদীর বুকে মোহনায় যাতে পলি জমতে পারে তাই নদীর স্রোত কম হওয়া দরকার। 3 সমুদ্রের যে অংশ নদী এসে মিশবে সেখানের উপকূলের ঢাল কম হতে হবে। 4 মোহনায় জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে। 5 মোহনায় নদী স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। 6 নদীবাহিত পলির পরিমাণ বেশি হতে হবে। 7 উপনদীর সংখ্যা বেশি হলে বস্তুভার বেশি হয় যা বদ্বীপ সৃষ্টির সহায়ক হয়। অথবাতে আছে অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদীর পার্থক্য লেখো, এটা রায়মার্টিন সহায়িকা থেকে দিচ্ছে, এটা নতুন সহায়িকাটা এবছরের 135 পৃষ্ঠায় আছে।
আন্তর্জাতিক নদী আর আন্তর্জাতিক নদীর পার্থক্য: যে সকল নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে, আর যে সকল নদী দুই বা তার বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। অন্তর্বাহিনী নদীর দৈর্ঘ্য সাধারণত কম হয় আর আন্তর্জাতিক নদীর দৈর্ঘ্য অনেক বেশি হয়। অন্তর্বাহিনী নদী অববাহিকার আয়তন তুলনামূলকভাবে খুব কম আর আন্তর্জাতিক নদী অববাহিকার আয়তন তুলনামূলকভাবে অনেক বেশি। অন্তর্বাহিনী নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট আর অনিত্যবহ প্রকৃতির, আর আন্তর্জাতিক নদীগুলি বরফ গলা জলে পুষ্ট আর নিত্যবহ প্রকৃতির। অন্তর্বাহিনী নদীগুলি কোনো হ্রদ বা দেশের অভ্যন্তরীণ জলাশয়ে পতিত হয়েছে আর আন্তর্জাতিক নদীগুলির বেশিরভাগ কোনো সাগর বা মহাসাগরে পতিত হয়েছে। অন্তর্বাহিনী নদীর উদাহরণ লুনি, আমুদরিয়া, শিবদরিয়া, আর আন্তর্জাতিক হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। 4 2 নম্বর প্রশ্ন, সমতল ভূমি অঞ্চল অপেক্ষা পৃথিবীর অন্যতম জলবহুল অঞ্চল ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটা রায়মার্টিনের 106 পৃষ্ঠায় রয়েছে, সুন্দর করে গুছিয়ে, সেজন্য রায়মার্টিন থেকে দিয়ে দিচ্ছি। এই যে সমতল ভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠা কারণ ব্যাখ্যা করো। 1 হচ্ছে সমতল ভূমি। সমতল ভূমি অঞ্চল একেবারেই বন্ধু প্রকৃতির নয়, এখানকার সমপ্রায় ভূমিতে সহজেই লোকে বসতি স্থাপন করতে পারে। 2 উর্বর মৃত্তিকা। সমভূমি অঞ্চলের নদীবাহিত উর্বর পলিমৃত্তিকা কৃষিকাজের পক্ষে আদর্শ। 3 হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সমভূমি অঞ্চলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘন বসতি স্থাপনে আগ্রহী করেছে। শিল্পের অবস্থান। প্রয়োজনীয় কাঁচা মালসহ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায়, ফলে জীবিকার সুবিধা মানুষকে বসতি স্থাপন করতে আগ্রহী করেছে। এছাড়া আছে উন্নত যোগাযোগ আর পরিবহন ব্যবস্থা। সমভূমি অঞ্চলে খুব সহজে সড়কপথ, রেলপথ সহ নদীতে জলপথ ও বিমানপথ স্থাপন করা যায়, ফলে উন্নত যোগাযোগ আর পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে যা ঘনবসতি গড়ে তুলতে সাহায্য করে। 6 হলো প্রশাসনিক সুবিধা। প্রাচীনকাল থেকে প্রশাসনিক কাজকর্ম চালনা করার জন্য সমভূমি অঞ্চলেই শহর স্থাপিত হয়েছে, ফলে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে, যেমন ভারতের জাতীয় রাজধানী শহর দিল্লি। আর অন্যান্য সুযোগ সুবিধা: জীবনযাপনে জাতীয় সুযোগ সুবিধা সহ স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালতের সহজলভ্যতা মানুষকে সমভূমিতে ঘনবসতি গড়ে তুলতে উৎসাহ দিয়েছে। 2 অথবা আরেকটা প্রশ্ন আছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে এবং কেন বলা হয়। এটা রায়মার্টিনের 282 পৃষ্ঠা থেকে দিচ্ছি। আফ্রিকাকে বলা হয়। তাহলে কাকে বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন? কারণ হচ্ছে 1 হলো আফ্রিকা মহাদেশের উত্তরে সাহারা মরুভূমি, দক্ষিণে কালাহারি আর নামিব মরুভূমি অবস্থান করছে। 2 হচ্ছে আফ্রিকার মধ্যভাগ জুড়ে রয়েছে দুর্ভেদ্য অরণ্য অঞ্চল যা বিভিন্ন ধরনের হিংস্র জীবজন্তু আর কীটপতঙ্গের বাসস্থান। 3 আফ্রিকার বিভিন্ন অংশে সড়কপথ, জলপথ আর রেলপথ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত হওয়ায় অধিকাংশ স্থানই দুর্গম। 4 সর্বোপরি আফ্রিকার মিশর সভ্যতা ভারতের সিন্ধু সভ্যতার মতো প্রাচীন হলেও মহাদেশটির বেশিরভাগ স্থানীয় অজ্ঞাত ছিল। তাই অভিযাত্রী লিভিংস্টোন এই মহাদেশটিকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলেছেন। তার বিবরণ থেকে এই মহাদেশ সম্পর্কে অনেক কিছু তথ্য পরবর্তীকালে জানা যায়। 5 আয়তে দিয়েছে নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র আর উদাহরণ সহ আলোচনা করো। এটা রায়মার্টিন থেকে দিয়ে দিলাম, 123 পাতায় আছে। উচ্চ প্রবাহ কাকে বলে প্রথমে বলে নেবে। কোনো নদী যখন উৎস থেকে উচ্চ পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে খরবেগে প্রবাহিত হয় তখন নদীর ওই গতিকে উচ্চ বা পার্বত্য গতি বলে। এই সময় নদীর জলরাশি, প্রবল স্রোত আর নদীবাহিত শিলাখণ্ডের সংঘর্ষে নদীর তলদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যেমন হচ্ছে আই আর ভি আকৃতির উপত্যকা। পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বলে নিম্নক্ষয় খুব বেশি কিন্তু পার্শ্বক্ষয় খুব কম হয়, ফলে এই অংশে সংকীর্ণ আর গভীর আকৃতির উপত্যকা গঠিত হয়। পরবর্তীকালে জলপ্রবাহ, ধস প্রভৃতি কারণে আই আকৃতির উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। 2 নম্বর, আর এই ছবিটা দিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে মন্থকূপ। নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয়ে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ছোট ছোট প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে, এদের মন্থকূপ বা পটহোল বলা হয়। বেলে পাথর বা গ্রানাইট পাথরে গঠিত নদীখাতে সাধারণত মন্থকূপের সৃষ্টি হয়, যেমন জব্বলপুরের পূর্ব দিকে গৌড় নদীর তলদেশে এইরূপ অনেক মন্থকূপ রয়েছে। 3 নম্বর হচ্ছে গিরিখাত বা ক্যানিয়ন। আচ্ছা, মন্থকূপের ছবি, এই ছবিটা দেবে। নদীর পার্বত্য প্রবাহে, আচ্ছা গিরিখাত বা ক্যানিয়নে আসে। নদীর পার্বত্য প্রবাহে যদি পার্বত্য অঞ্চলে কোনো শিলাস্তর অপেক্ষাকৃত কম কঠিন হয় এবং সেই অঞ্চলে বৃষ্টিপাত যদি বেশি হয়
তাহলে সেখানে নদী পাশের দিকে ক্রমশ ক্ষয় সাধন করতে থাকে। এর ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ আর গভীর আকার ধারণ করে। তখন এই উপত্যকাকে দেখতে অনেকটা ইংরাজি ভি অক্ষরের মতো হয়। পার্বত্য প্রবাহে ইংরাজি ভি আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। যেমন নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত, এর অপর নাম অন্ধগালচি, যা পৃথিবীর গভীরতম গিরিখাত। আর বৃষ্টিবিরল স্থানে নদীর নিম্নক্ষয়ের ফলে এই উপত্যকা আরও গভীর হলে ইংরাজি আই অক্ষরের মতো হয়, তখন একে ক্যানিয়ন বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 4 আছে জলপ্রপাত। নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলা আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন শিলার বিশেষ ক্ষয় সাধন করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হওয়ায় স্থানটি অনেক নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয়। ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। আর এই ছবিটা দেবে তার সাথে। উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহের এই বেগবান পতনকে জলপ্রপাত বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রে সেন্ট লরেন্স নদীর উপর নায়াগ্রা জলপ্রপাত। খরস্রোত নদীর গতিপথে কোমলার কঠিন শিলাস্তর পাশাপাশি উলম্বভাবে সাজানো থাকলে নদীর ক্ষয়কার্যের তারতম্যের ফলে নদী উপত্যকায় একাধিক ধাপের সৃষ্টি হয়। জলস্রোত ধাপে ধাপে নিচে নেমে আসে, খরস্রোত বলা হয়। আবদ্ধ শৈলশিরা পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন শৈলশিরা নদীর গতিপথে বাধা সৃষ্টি করে। এর ফলে নদীকে এঁকে বেঁকে একটার পর একটা বাধা অতিক্রম করে অগ্রসর হতে হয়। এইসব শৈলশিরাকে বলা হয় আবদ্ধ শৈলশিরা বা ইন্টারলকিং স্পার বা অন্তর্বদ্ধ শৈলশিরা অভিক্ষিপ্তাংশ। দূর থেকে দেখলে মনে হয় যেন দুই পাশ থেকে শৈলশিরাগুলি উপত্যকায় নেমে এসে পরস্পর আবদ্ধ হয়েছে। আর এই ছবিটা দিয়ে দেবে। বই থেকে লিখলেও হবে। 5-এর 2 নম্বর প্রশ্ন বলেছে নীলনদের অববাহিকা অঞ্চলে মানুষের জীবনে নীলনদের প্রভাব সম্পর্কে লেখো। এটা বইতে সেইভাবে গুছিয়ে পেলাম না বলে রায়মার্টিন থেকে দিচ্ছি। এই উত্তরটা লিখবে যে নীলনদের তীরবর্তী এলাকায় অত্যন্ত ঘন জনবসতি দেখা যায় কেন, বা মিশরকে নীলনদের দান বলা হয় কেন। মিশর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। মিশরের মোট জনসংখ্যার 95% মানুষ নীলনদের বদ্বীপ উপত্যকা অঞ্চলে বসবাস করে। মিশরের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র হচ্ছে নীলনদ অববাহিকা। তাই ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীলনদের দান। কারণ এক হচ্ছে উর্বর প্লাবনভূমি সৃষ্টি। সমগ্র মিশরে বৃষ্টিপাত খুব কম হয়, তবে গ্রীষ্মকালে আবিসিনিয়ার পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং বরফকলা জল নীলনদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ফলে মিশরের সমগ্র বদ্বীপ অংশ আর নীলনদের উভয় তীরে প্রায় 15 কিলোমিটার প্রশস্ত অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এভাবে প্রতি বছর নতুন পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়, আর এই উর্বর ভূমিভাগ কৃষিপক্ষে আদর্শ। 2 হচ্ছে কৃষিকাজে সহায়ক। নীলনদের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে এবং এইসব জলাধার থেকে জলসেচ করে প্রচুর পরিমাণে গম, জব, দীর্ঘ আঁশযুক্ত তুলো, আখ, তামাক, চীনাবাদাম, ধান প্রভৃতি কৃষিজ ফসল উৎপাদন করা হয়। 3 হলো পরিবহন সহায়ক। নাব্যতার জন্য নীলনদ পরিবহনে বিশেষ সহায়ক হয়েছে। নীলনদের মোহনা থেকে প্রায় 1500 কিমি জলপথে সারা বছর নৌ চলাচল করে। এছাড়া নদী অববাহিকার সড়কপথ আর রেলপথের বিকাশ ঘটেছে। 4 হলো শিল্প স্থাপনের সহায়ক। উন্নত মানের কৃষিজ ফসলকে ভিত্তি করে এখানে কার্পাস বয়ন, চিনি প্রভৃতি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। 5 জলবিদ্যুৎ উৎপাদন। বর্তমানে নীলনদের উপর নির্মিত জলাধারগুলিতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 6 পশুপালন সহায়ক। নীলনদ উপত্যকা তৃণভূমিগুলিতে পশুপালন করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 7 জনবসতি স্থাপন। নীলনদ অববাহিকার অধিকাংশ মানুষের জীবিকা হচ্ছে কৃষিকাজ। তাই মিশরের প্রায় 90% মানুষের বসতি এই উর্বর অববাহিকাতে। কৃষি, বিদ্যুৎ, শিল্প আর পরিবহনের সুবিধা থাকায় মিশরের নীলনদ অববাহিকা ঘন জনবসতিপূর্ণ। 8 মরুভূমির বিস্তার রোধ। নীলনদের জন্য এদেশের বিস্তীর্ণ অঞ্চল সাহারা মরুভূমির আগ্রাসন থেকে রক্ষা পেয়েছে। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলি।